আমি অর্পণ আর এবি এডুকেশনাল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট সংক্রান্ত। তো যারা আপার প্রাইমারিতে জয়েন করছেন তারা নিশ্চিন্তে জয়েন করুন এবং নিশ্চিন্তে তারা চাকরি করুন, তাদের ভয় পাওয়ার কিছু নেই। কিছু মূর্খের কথায় আপনারা ভয় পাবেন না। কিছু মূর্খ দেখছি আমি বলে বেড়াচ্ছে যে আপার প্রাইমারি প্যানেল উড়িয়ে দেবো, এই করবো ত্যান করবো, সেটা তারা বলছে। তবে একটা জায়গা কিন্তু আপনারা সবাই একটু সচেতন থাকবেন। এসএলএসটি 2016 সালে প্যানেলের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে 9, 10, 11, 12কে একসাথে ক্লাবিং করে মানে মানে যুক্ত করে দেওয়া হয়েছে গ্রুপ সি ডির সাথে। তো সেক্ষেত্রে দুর্নীতির সংখ্যা বা পার্সেন্টেজ বাড়িয়ে সেটাকে ক্যান্সেল করানো হয়েছে। সেই চক্রান্ত কিন্তু এই আপার প্রাইমারি ক্ষেত্রেও হবে। সেই জায়গাটায় আপনারা একটু সচেতন থাকবেন। কয়েকটা জায়গা আমি বলি, সেটা হচ্ছে কিছু কথা বলছে যে এই আপার প্রাইমারির ক্ষেত্রে নাকি ওয়েমার অরিজিনাল ওয়েমার্সকে 1 বছর আগেই ডিস্ট্রয় করেছে, কেন করেছে, এই করেছে, এই সমস্ত প্রশ্ন আসছে। তো এখানে যেটা বলে রাখি সেটা হচ্ছে আপার প্রাইমারি কিন্তু কথাটা আংশিক কথা বলে আমরা থেমে যাই। আপার প্রাইমারি হচ্ছে একটা হচ্ছে এক্সেপ্ট ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন, আর আরেকটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনের এক্সাম। তাহলে একটা জিনিস দেখুন, সেটা হচ্ছে এই ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনের ক্ষেত্রে এদের কি রুলসে ছিল না, তাদের এক্সাম প্রসিডিওরটা কি ছিল না, তাদের এক্সাম প্রসিডিওরটা এই হচ্ছে। আচ্ছা, এখানে আমি কিছু একটা টাইম লাইনে কিছু জিনিস দেখালে আপনাদের সুবিধা হবে। সেটা হচ্ছে আমরা জানি 2013 সালে আমরা খুব সম্ভবত একটা ফর্ম ফিল আপ করেছিলাম, সেটা 2014 সালে বোধহয় ক্যান্সেল করে দিয়ে এই গেজেট নোটিফিকেশানটা বার করা হয়। সেটা হচ্ছে এটা হচ্ছে জুন মাসের এই যে 23রা জুন 2015 এটা হচ্ছে পাবলিশড হয় গেজেট নোটিফিকেশান আপার প্রাইমারির জন্য। সেটা বলা হয় যে তারা একটা আপার প্রাইমারি এক্সাম, রিটেন এক্সাম করবে এবং সেখানে রুলস দেয়া আছে কি হবে না হবে, ম্যাথের ক্ষেত্রে কোন কোন গ্রুপ থাকবে, সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট থাকবে, এগুলো সব দেয়া ছিল। কি কোয়ালিফিকেশান ছিল সেগুলো দেয়া আছে। আচ্ছা, এটা গেজেট বলছি 2015 জুন মাস। কোয়ালিফিকেশান কি আছে সেগুলো দেয়া আছে, 8টি রুলস অ্যাক্টস ওয়াইজ কি আছে সেটা দেয়া আছে। আচ্ছা, এই যে এখানে রুলস দেখুন, এখানে কি পে স্কেল হবে, রিজার্ভেশন পলিসি কি থাকবে, এগুলো সব রুলস দেয়া আছে। তো এই গেজেট নোটিফিকেশানের ওপর কিন্তু আমরা যে টেটের যে অ্যাডভার্টাইজমেন্টটা, রিটেন পরীক্ষার যে অ্যাডভার্টাইজমেন্টটা আসে, এই রুল 9-এর রেসপেক্টে অ্যাডভার্টাইজমেন্টটা আসে। অ্যাডভার্টাইজমেন্টে আমরা যদি যাই তাহলে দেখব এখানে এই যে অ্যাডভার্টাইজমেন্টে, আচ্ছা এখানে দেয়া আছে এই যে যেমন মাধ্যমিকে কি থাকবে, মাধ্যমিকে কত, এইচএসে কত, গ্র্যাজুয়েশনে কত, হচ্ছে 10, 10, 20, প্রফেশনাল কোয়ালিফিকেশানে কী ছিল সেটা কিন্তু চেঞ্জ, যে 20 হচ্ছে টেট, কিন্তু পরে এইটা চেঞ্জ হয়ে যায়, এর পরে যেটা আসে সেটা চেঞ্জ হয়ে যায়। প্রফেশনাল কোয়ালিফিকেশান, আচ্ছা 80 মার্কস ছিল, পার্সোনালিটি টেস্ট 20 ছিল, তার মধ্যে ভাইভা 10, ডেমনস্ট্রেশন স্কিল 5 আর কমিউনিকেশন স্কিলস 5। তো এই নোটিফিকেশানটা আসে, সেই নোটিফিকেশানের ভিত্তিতেই আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট পাই। এই যে 2015 জুন মাস, 10ই জুন 2015 সাল। তো সেখানে নোটিফিকেশানটা আসে, সেটা হচ্ছে এনসিটির একটা চিঠির ভিত্তিতে এরা এখানে বলছে MHRD, এটা নোটিফিকেশান ছিল। ফর্ম ফিল আপ হয় এবং ফর্ম ফিল আপের ক্ষেত্রে এখানে একদম পরিষ্কার কথা বলাই ছিল, সেটা হচ্ছে কি কোয়ালিফিকেশান থাকবে এখানে বলা ছিল, কারা অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন রিল্যাক্সেশন আছে সেই রিল্যাক্সেশনের কথা বলা ছিল। এখানে একটা কথা বলা আছে। আচ্ছা, এখানে এই যে এক্সামের কি প্যাটার্ন হবে, MCQ ছিল 1 মার্কস করে, কোনটার কি পার্ট ছিল, চাইল্ড পেডাগজি ছিল 30, ল্যাঙ্গুয়েজ 30, ইংলিশ 30, আর যে যা সাবজেক্ট ম্যাথামেটিক্স সায়েন্সের ক্ষেত্রে 60টা প্রশ্ন তাদের ক্ষেত্রে ছিল, সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে 60টা প্রশ্ন তাদের স্পেশাল ছিল, এই ব্যাপারটা ছিল। আচ্ছা, এখানে যদি আমরা যাই
তো দেখতে পাবো এখানে এই যে আর এখানে একটা কথা লেখা আছে, দেখাচ্ছি। এই যে রিটেন এক্সামটা যেটা হয়েছে, এই যে কোয়ালিফিকেশন in the TET would not confer a right or on any person to recruitment, এটা qualifying the person for recruitment at is only one of the eligibility criteria for the appointment। তাহলে এটা হচ্ছে জাস্ট একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল ফর অ্যাপয়েন্টমেন্ট। তাহলে এইটার ভিত্তিতে এক্সামটা হয় এবং এইটার রেজাল্ট আসে, এই যে অ্যাডভার্টাইজমেন্টের এই যে কাগজে দিয়েছিল 14/9/2016 নোটিফিকেশান আসে সেপ্টেম্বরে, সেটা রেজাল্টটা পাবলিশড হয়। তাহলে 14/9-তে রেজাল্টটা রিটেন পরীক্ষার রেজাল্ট পাবলিশড হলো। এরপরে আমি চলে যাচ্ছি 2016 রুল। তাহলে এই যে 16 রুলসে দুটো জিনিস আছে, কিন্তু এটা কিন্তু আপনারা এই গুলিয়ে দেওয়ার যে চেষ্টাটা হবে সেটা থেকে আপনারা একটু বিরত থাকবেন। এখানে কিন্তু এই যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে মেথড অফ SLST ফর সিলেকশন অফ ক্যান্ডিডেট অ্যান্ড পার্টিসিপেশন অফ প্যানেল ফর টিচার এক্সেপ্ট ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ওয়ার্ক এডুকেশন। ভালো করে দেখবেন। তাহলে একটা রুলস হচ্ছে এক্সেপ্ট ফিজিক্যাল এডুকেশন আর ওয়ার্ক এডুকেশন, তাদের ক্ষেত্রে তাহলে রুলসটা কি, তাদের কিভাবে কি নিয়মটা ছিল না, রুলসগুলো আমি একটু জাস্ট বলছি। দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল অ্যারেঞ্জ প্রপার কাস্টডি অন দ্য অনলাইন, তাহলে অনলাইন ফর্ম ফিল আপ হবে। 2 নম্বর হচ্ছে সেন্ট্রাল কমিশন রিসিভ দ্য অ্যাপ্লিকেশন ফর পিপিআই এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পারপাস অফ প্রিপারেশন কম্পিউটার জেনারেটেড ডেটাবেস। তাহলে একটা ডেটাবেস বানালো। তাহলে সেই যে ডেটাবেসটা বানাচ্ছে তারা কিসের উপর বানাচ্ছে না, আমরা আমাদের ততদিনে টেটের মার্কস পেয়ে গেছি। 2011 সালেও যারা টেটের মার্কস তারাও এলিজিবল, 2015 সালে যারা টেটের মার্কস পেল তারাও এলিজিবল। তারা সেই টেট সার্টিফিকেট বা টেট মার্কস অনুযায়ী অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, প্রফেশনাল কোয়ালিফিকেশানের ভিত্তিতে তারা ফর্ম ফিল আপ করলো। তাহলে কমিশন কি করলো না, সেই টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি দেখলো, দিয়ে তারা কি করলো না, তারা ইন্টারভিউ লিস্ট পাবলিশ করলো কি না 1:1.4 রেশিওতে। এটা কিন্তু মনে রাখতে হবে, মৌসুমী ভট্টাচার্য, মাননীয় জাজ মৌসুমী ভট্টাচার্য প্রথমে এই প্রসেসটা ক্যান্সেল করেন এবং কোথা থেকে শুরু করেছিলেন না 12/3 থেকে শুরু করেছিলেন, একদম এই জায়গা থেকে শুরু করেছিলেন এবং উনি বলেই দিয়েছিলেন টেট সার্টিফিকেটের বা টেট মার্কসের ভিত্তিতেই এই কাজটা করতে। তারপরে হচ্ছে কি, তারপরে এই প্রসেসগুলো এসএসসি ফলো করেছে 2021 সাল থেকে 2022, 2023 অবধি। আমরা সবই জানি কি হয়েছে না হয়েছে। আচ্ছা, এইখানে যে এই যে যারা এই থ্রেড দিচ্ছে, যে সমস্ত বড় বড় ইউটিউবার, আপার প্রাইমারি এসব বোধধারা, তারা এই জায়গাটা দেখছেই না। এখানে আরেকটা জিনিস আছে, হ্যাঁ, সেখানে হচ্ছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ওয়ার্ক এডুকেশন। এদের রিক্রুটমেন্টের সাথে এদের রিক্রুটমেন্ট প্রসেসের অনেক হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। তার কারণ হচ্ছে এদের রিটেন এক্সামেরটাই হয়েছিল এই গেজেটের ভিত্তিতে এবং তাদের যে মার্কস ডিভিশন সেটাও কিন্তু আলাদা। এই যে দেখুন, এটা হচ্ছে এক্সেপ্ট ফিজিক্যাল এডুকেশন আর ওয়ার্ক এডুকেশনের ক্ষেত্রে, যেটা এখন রিক্রুটমেন্ট হচ্ছে আর কি আপনাদের ক্ষেত্রে। তাই সেক্ষেত্রে তাদের এলিজিবল ক্রাইটেরিয়াগুলোও আলাদা, কারণ RCI ডিগ্রি থাকলে আমরা জানি আপার প্রাইমারির তারা এসে অ্যাপয়েন্টমেন্ট পায়, কিন্তু ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশনের ক্ষেত্রে সেটা হয় না, সেটা আমরা জানি। তো দুটোর মধ্যে দুটো ডিফারেন্স আছে, একদমই আলাদা। এই যে দেখুন, এটা হচ্ছে এখন যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট হচ্ছে তার হচ্ছে মার্কস ডিভিশন 10 মাধ্যমিক, 10 HS, 20 গ্র্যাজুয়েশান, 10 হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশান, আর হচ্ছে 40 হচ্ছে ওয়েটেজ টেট এবং 10 হচ্ছে ইন্টারভিউ। কিন্তু এই যে ফিজিক্যাল এডুকেশন আর ওয়ার্ক এডুকেশনের ক্ষেত্রে এই যে এই যে শিডিউল 3 পার্ট 1, তাহলে এইটা হচ্ছে আমাদের এই আপার প্রাইমারি ক্ষেত্রে যে মার্কস ডিভিশন। কিন্তু এই যে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে, এই ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল ক্ষেত্রে কি মেন জিনিসটাই হচ্ছে রিটেন এক্সামিনেশান, যেটা SLST 2016 মতন 55 নম্বরের লেখা পরীক্ষা,
35 নম্বরের একাডেমিক কোয়ালিফিকেশান আর 10 নম্বরের ইন্টারভিউ। এইটার জন্যেই বলছে যে তুমি এই যে রুল 22, এইখানেই বলছে রুল 22, এইখানেই বলছে যে এই যে প্রিজার্ভেশন অফ রিটিন এক্সামিনেশান আনসার স্ক্রিপ্ট। তাহলে এই রুলটা কিন্তু এই আপার প্রাইমারি ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড ওয়ার্ক এডুকেশানের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু কখনোই যে এখন যে আপার প্রাইমারি যেটা 2015 সালের রিটিন পরীক্ষা এবং 2011 সালের রিটিন পরীক্ষার উপর ভিত্তিতে হয়েছে, তার কিন্তু ভিত্তি হচ্ছে টেট সার্টিফিকেট বা টেট মার্কস। অতএব সেক্ষেত্রে অরিজিনাল ওএমআর রাখার কোনো বাধ্যবাধকতা বা কোনো রকম নিয়ম নেই। তবুও বলে রাখছি 2011 সালের তো রাখা সম্ভবই নয়, তাদের তো টেট সার্টিফিকেট আছে, 2015তেও টেট সার্টিফিকেট ই মার্কশিট আছে, কিন্তু তারপরেও আমরা জানি কি না এসএসসি তাদের সার্ভারে তাদের স্ক্যান ওএমআর কপিও রাখা আছে। অতএব আপনারা একদম চিন্তা করবেন না, আপনারা যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু এই যুক্তিটা আমাদের ক্ষেত্রে একদম 100% খাটবে। এবং এটা মনে রাখতে হবে যে গোলানোর চেষ্টা হলে যেন এই যে রুল 22 দিয়ে যদি কেউ ভয় দেখায় যে আপার প্রাইমারি প্যানেলটাই আমরা ক্যান্সেল করে দেবো, সেটা কিন্তু হবে না। তার কারণ হচ্ছে এই রুলটা কোন ক্ষেত্রে প্রযোজ্য না ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশনের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে রিক্রুটমেন্ট প্রসেসের মেন যে এই যে গেজেট নোটিফিকেশান তার ভিত্তি হচ্ছে এই 55 নম্বরের রিটিন পরীক্ষা ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনের ক্ষেত্রে। এটাই বলার ছিল। আর যদি আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।